সময়ের সাথে সাথে সবকিছু পরিবর্তন হয়ে থাকে। কেউ পরিবর্তন মেনে নিয়ে এগিয়ে যায়, আর কেউ পরিবর্তন না মানতে পেরে একাকিত্বের আশ্রয় নেয়। এত নিঃশ্বাসের মাঝে দুই একজন নিঃশ্বাস নেওয়া বন্ধ করে দিলে কারো আসলে কিছু যায় আসে না, একটুও না। কেউ পেয়ে ভালো নেই, আর কেউ না পাওয়ার যন্ত্রণায় ভালো নেই। মূল্য দিতে শিখুন তার অনুভূতিগুলোকে, যে অনেক বেশি ভালোবাসে আপনাকে। সবচেয়ে কাছের মানুষরা যখন খোঁজ নিতে ভুলে যায়, তখন একা থাকতে সবচেয়ে বেশি ভালো লাগে। কিছু পথ একা চলাতে শ্রেয়, কাউকে নিয়ে চলতে গেলে সে মেনে নেয় না সবকিছু। কারো ভালোবাসার উপর নির্ভরশীল হয়ে বাঁচতে গেলে তোমাকে মরতেই হবে, আজ না হোক কাল, এটাই পরিণতি। তাই একা বাঁচতে শিখো বন্ধু। ক্ষমা করো তাকে যে অন্যায় করে, কিন্তু তাকে ক্ষমা করো না যে বিশ্বাসঘাতকতা করে। অপরাধীকে সুযোগ দিলে সে নিজেকে শুধরাবে, আর বিশ্বাসঘাতককে সুযোগ দিলে সে নতুন করে তোমার বিশ্বাস ভেঙে দিবে। শ্বশুরবাড়ির সব লোক যেমনই হোক না কেন, আফসোস করবেন না। যদি স্বামী ভালো হয় তো নিজেকে ভাগ্যবতী মনে করবেন। মানুষ আসলে এমনই, যেটাকে সে হারিয়ে ফেলে বা যেটা তার হাতের নাগালের বাহিরে, সবসময় সে সেটাকে মূল্যবান মনে করে, আর যেটা খুব সহজে পেয়ে যায় তা মূল্যায়ন করে না। তাই মানুষের কাছ থেকে রেসপেক্টেবল দূরত্ব থাকা ভালো। এতে গুরুত্ব থাকে, সম্মান থাকে। বহুদিন পর হঠাৎ দেখা হলে আদর যত্ন পাওয়া যায়, খাতির করে। সবার কাছে নিজেকে খুব বেশি সহজলভ্য করে তুলবেন না, আবার অতিরিক্ত ব্যক্তিত্ব সম্পন্ন হতে যাবেন না। সবার সাথে মিশবেন, কিন্তু সবাইকে আপন ভাবতে যাবেন না। আর যত সম্ভব একটু কম বলবেন, কম বুঝবেন। দেখবেন জীবনে অনেক সমস্যাকে পাশ কাটিয়ে আসতে পারবেন। ঝামেলা কম করবেন, ভালো থাকতে পারবেন। এক লোক হাতির মালিককে বললো, এত বড় জন্তু বশ করলে কিভাবে? সে বললো, আদর দিয়ে। সব পশু আদর বোঝে, মানুষের চেয়ে বেশি বোঝে, মানুষ কম বোঝে। লোকটি বললো, মানুষ কম বোঝে কেন? উত্তর এলো, মানুষকে আদর করলে মনের ভাবে আদরের পেছনে স্বার্থ আছে, পশু স্বার্থ বোঝে না। মানুষ যে জিনিসটা পাওয়ার জন্য সবচেয়ে বেশি অস্থির থাকে, পেয়ে গেলে ওটাকে সবার আগে ছুড়ে ফেলে। যে যার মায়ে পড়ে যায়, মুগ্ধতা জড়িয়ে যায়, তার চোখে তাকে ছাড়া পৃথিবীর অন্য কাউকে ভালো লাগে না। যত সম্ভব একটু কম বলবেন, কম বুঝবেন। দেখবেন জীবনে অনেক সমস্যাকে পাশ কেটে আসতে পারবেন। ঝামেলায় কম করবেন, ভালো থাকতে পারবেন। অপেক্ষা এক ধরনের মানসিক যন্ত্রণা, তবুও মানুষকে অপেক্ষা করতে হয়। কখনো ভালোবাসার জন্য, কখনো মুক্তির জন্য, আবার কখনো মৃত্যুর জন্য। সুখ প্রজাপতির মতো, আপনি চাইতে পাবেন না, কিন্তু না চাইতে অনেক সময় পাবেন। পুতুলের সাথে খেলতে গিয়ে কথা বলার সমস্যা নেই, সমস্যা তখন যখন পুতুল আপনাকে উত্তর দিতে শুরু করবে। সম্পর্ক কখনো বৃষ্টির মতো হওয়া উচিত নয়, যা ঝড়ে শেষ হয়ে যায়। বরং সম্পর্ক বাতাসের মতো হওয়া উচিত, যা নিস্তব্ধ থাকে কিন্তু সর্বদা আশেপাশে থাকে। এক মায়ের হৃদয় স্পর্শ করে কিছু কথা। 4 সন্তান স্বপ্নে যখন ছোট ছিল, সবাইকে নিয়ে এক রুমে ঘুমাতেন। কেউ পাশের রুমে থাকতে চাইতো না, সবাই চাইতো মা বাবার পাশে ঘুমাতে। 4 কামরার বাড়িটা যেন অনেক বড় মনে হতো, 3 কামরা তো খালি থাকতো। আর আজ আমার 4 সন্তানের 4টি বড় বড় বাড়ি, কিন্তু তারপর তাদের কাছে অনেক ছোট মনে হয় বাড়িগুলো। আজ আমার জায়গা হয় না ওইসব বাড়িতে, তাই তো আসতে হলো বৃদ্ধাশ্রমে। এতে কিন্তু দুঃখ হয় না একটু, বরং ভালো লাগে এই ভেবে যে ওরা আমাকে ছাড়া ঘুমাতে আর ভয় পায় না। কে মায়ের কোলে এসে ঘুমাবে এটা নিয়ে আর ঝগড়া করে না, মরলেও শান্তি পাবে এটা ভেবে যে মায়ের জন্য ওরা আর কাঁদবে না, কষ্ট পাবে না। তোমার মন খারাপ যদি এই পৃথিবীর কারো হৃদয় স্পর্শ না করে, তবে হাসতে শেখো। কথা আছে, সোনা ডিম দেওয়া হাঁসকে জবাই করে খেতে নেই। কেউ যদি আপনাকে ভালো রাখার জন্য চেষ্টা করে, স্যাক্রিফাইস করে, পাশে থাকে, তাহলে তাকে ধোঁকা দিয়ে লাভ। সে তো এই কাজ সারা জীবন করে যেতে রাজি। অমানুষেরা এই কথাটা বোঝে না, আর এই জন্য অমানুষদের চলে যাওয়া দরকার। তারা সারা জীবন এসব করার যোগ্য না। মাঝে মাঝে মনে হয় এমন কোথাও চলে যায় যেখানে গেলে তো আমাকে আর কখনো খুঁজে পাবে না। পৃথিবীতে আসার খবর 9 মাস আগে জানা যায়, কিন্তু পৃথিবী থেকে যাওয়ার খবর 9 সেকেন্ড আগেও জানা যায় না। কথা বলার জন্য সময়ের প্রয়োজন হয় না, ইচ্ছার প্রয়োজন হয়। যাকে তোমার জন্য তৈরি করা হয়নি সে তোমাকে ছেড়ে যাবে, যাকে তোমার জন্য তৈরি করা হয়েছে সে সবকিছু ছেড়ে তোমার কাছে আসবে। ভয় নেই, নিজের বিশ্বাসে জয় করো, তুমি উঠে দাঁড়াবে। এটা বলার জন্য মা ছাড়া আর কাউকেই পাবেন না। আপনি হাজার অবহেলা করার পরেও যে মানুষটা আপনাকে ছেড়ে যায় না, বড় আঁকড়ে ধরে, সেই মানুষটার জন্য সহ্য ক্ষমতা খুব কম। তবে আপনার ক্ষেত্রে পারে না। আপনি রেগে গিয়ে যে মানুষটা কান্না করে, অস্থির হয়ে পড়ে রাত ভাঙাতে, সেই মানুষটারও কিন্তু ইচ্ছে করে অভিমান করতে, কিন্তু হারানোর ভয় করে না। আপনি ঠকে চলে গেলেও যে মানুষটা আপনাকে ঘৃণা করে না, সেই মানুষটা মনে ঘৃণা জন্মায়, কিন্তু আপনার জন্য জন্মায় না। আপনি হাজার ভুল করলে যে মানুষটার কাছে সরি বলেন না, সে মানুষটা কিন্তু চায় আপনি নিজে থেকে ভুলটা বুঝবেন। তবে দিন শেষে ভুলটা বুঝতে পারলেও স্বীকার করে না। রাগ, অভিমান, অভিযোগ, এই 3টা কথা লুকিয়ে থাকে একটি শব্দে, আর সেটা হলো অধিকার। আর যেখানে অধিকারটাই থাকে না, সেখানে এই কথাগুলো বড্ড বেশি বেমানান মনে হয়। ভালো থাকবেন প্রিয়, নিজের খেয়াল রাখবেন। নিজেকে নিজেই টেনে তুলতে হবে, কেউ আসবে না ভরসা দিতে। যদি কেউ আসে তবে হয় তোমাকে ভেঙে দেবে, নয় দুর্বল করে দেবে। তোমার কাছে ভালোবাসার মানুষ কোনটা? আমার কাছে ভালোবাসার মানুষ বলতে সেই যে মানুষটা শূন্যতা 1000টা মানুষকে দিয়েও পূরণ করা যায় না। শিক্ষকতার পেশা এমন একটি পেশা যা অন্য সমস্ত পেশাকে সৃষ্টি করে। অপ্রিয় হলো সত্য এটা যে একজন স্ত্রীকে সংসারের সব কাজ করার পরেও তাকে অনেক কথা শুনতে হয়, কিন্তু একজন পুরুষকে তার শ্বশুর বাড়িতে কিছু বললে সে শ্বশুর বাড়ি যাওয়াই বন্ধ করে দেয়। জীবনে হয়তো অনেক কিছু পেয়ে যাবো, কিন্তু হারিয়ে যাওয়া দিনগুলো কোনোদিন খুঁজে পাবো না। মানুষ কাকে বলে যে 99টা উপকার ভুলে গিয়ে কেবল একটা ভুল মনে রাখে, যে আপনার ভালো সময় আপনার পাশে থাকবে, কিন্তু খারাপ সময় নানা অজুহাতে পাশে পাবেন না। আপনি যাকে ভালোবাসবেন তাকে কখনো অসুন্দর লাগবে না, বিরক্ত লাগবে না। সম্পর্ক যত পুরনো হবে তত বেশি আনন্দের হবে। অবশ্যই মানুষটাকে তত বেশি সুন্দর লাগবে, ভালোবাসা সুন্দর। তাকে বারবার বোঝানোর পরেও সে যদি না বোঝে, তবে আপনার বোঝা উচিত বোকা সে নয়, বোকা আপনি।
একটা মানুষের সুন্দরতম চারিত্রিক বৈশিষ্ট্য হলো কমিটমেন্ট, কথা দিয়ে কথা রাখা। মিসমানক ভাইরাসে যে আক্রান্ত হয়েছে শুধু সেই জানে তাকে মিস করা কতটা কষ্টকর। আপনি যদি সোজা থাকেন তাহলে অন্যের চোখে আপনি দেখতে বাঁকা হলেও কিছু আসে যায় না। কিছু হারিয়ে গেলে যে কষ্ট হয় তার চেয়ে বহুগুণ বেশি কষ্ট হয় আপনকে বদলে গেলে। জীবনে খারাপ সময়গুলো একাই কাটাতে হয়, কারণ মানুষ মানুষের কষ্ট দেখলে সেটা উপভোগ করে। দিন শেষে স্ত্রী নামক নায়িকার কাছ থেকে আপনার সার্টিফিকেট নিতে হবে, তার কাছে উত্তম মানে আপনি উত্তম। খুনের শাস্তি হয়, কিন্তু ভালোবেসে যারা বেইমানি করে তাদের শাস্তিও দেওয়া যায় না। বেশিরভাগ পুরুষ নারী সৌন্দর্য দেখে প্রেমে পড়েছে, আর বেশিরভাগ নারী পুরুষের সফলতা দেখে সংসার বেঁধেছে। দুঃখ তো জীবনে থাকবে, তাই সুযোগ পেলে নিজেকে হাসি খুশি আনন্দ রাখা দরকার। অপেক্ষায় যে আনন্দ থাকে প্রাপ্তিতে তা নয়, পেয়ে গেলেই মনে জাগে হারিয়ে যাওয়ার ভয়। দিন শেষে কেউ যদি আপনার সাথে কথা বলার জন্য অপেক্ষা করে তাহলে নিশ্চিত থাকেন মানুষটার কাছে আপনি খুবই স্পেশাল। এমন মানুষটাকে অবহেলা অযত্নে হারিয়ে ফেলেন না। গরিব ছেলেকে কখনো বিয়ে করবেন না, তবে যে টাকার দিক দিয়ে গরিব তাকে নয়, যে মনের দিক থেকে গরিব তাকে। মেয়েরা সব সহ্য করতে পারে, তবে যে তার মান অভিমানগুলো আলাদা করে বোঝে না তার প্রতি তার ভালোবাসা থাকে না। মনে রাখবেন, একটা ছোট্ট ঘরেও ছেলেমেয়ে সুখী থাকে যদি তাদের মনটা একে অপরকে সম্মান করে। মানুষ এখন ভালো মনের মানুষের থেকে সরে দাঁড়ায় আর মুখোশধারীর নিকট বেশি আটকে যায়। এক শ্রেণীর লোক যারা রং দেখে মানুষের সৌন্দর্য চরিত্রের বিচার করে, আফসোস তাদের জন্য। মানুষকে যখন সময় আর ভাগ্য ঠকিয়ে যায় নিরন্তর, তখন অন্য কারো ঠকানোতে কাঁদে না তার অন্তর। কিছু নিঃস্বার্থ ভালোবাসার সম্পর্ক অনেকটা রেল লাইনের দুই পাতের মতো, বহুদূর পর্যন্ত তারা পাশাপাশি যায় কিন্তু কখনই তারা এক হতে পারে না। কথায় আছে, শূন্য পকেটে জেনারে আপনার পাশে থাকে সে তোমার স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে। কথাটা কিন্তু মিথ্যা না, সবাই ছেড়ে যায় না, কেউ কেউ দুঃসময়ে পাশে থেকে বুঝিয়ে দেয় ভালোবাসা সুন্দর। সবচেয়ে কষ্টের ব্যাপার হলো যখন গতকাল মুখে হাসি ফোটানো মানুষটি আজ অবহেলা করে। পিতামাতা হতে শরীর সৃষ্টি, অত শত কষ্ট করে হলেও তাদের দায়িত্ব নেওয়া উচিত। জীবন মানেই তো কষ্ট, তবু এই কষ্টের মাঝে একটু সুখ খুঁজে বের করে বাঁচাই তো জীবন। পানি যেমন অনেক ঠান্ডা হতে হতে একসময় বরফ হয়ে যায়, ঠিক তেমনি একটা মন অনেক কষ্ট পেতে পেতে একসময় পাথর হয়ে যায়। আপনি যদি সুখী থাকতে চান তবে আপনাকে সুখ ভাগ করে নিতে হবে। জীবন গণিতের মতো, আনন্দ যোগ করো, হতাশা বিয়োগ করো, খুশি গুণ করো, দুঃখ ভাগ করো, আর সুন্দর একটা সমীকরণ দিয়ে জীবনের মান। নারীদের মন বোঝা ভীষণ কঠিন। কোন জিনিসে তাদের খুশি আর কোন জিনিসে তাদের কষ্ট, এটাই ঠিকভাবে বুঝতে পারে না বেশিরভাগ পুরুষ। তাই তো নিজের অজান্তে নারীদের মনে কষ্ট দিয়ে বসেন অনেক পুরুষ। আবার নারীদের মন ঠিকভাবে না বুঝতে পারার কারণে তাদের মন জয় করা কঠিন হয়ে পড়ে। যদিও নারীদের মন জয় করা কঠিন, তবুও অসম্ভব নয়। সবকিছুরই উপায় রয়েছে, ঠিক তেমনি নারীদের মন জয় করারও কিছু কৌশল রয়েছে। কয়েকটি নিয়ম ও কৌশল মেনে চললে আপনিও পারবেন নারীদের মন জয় করতে। পুরুষের যে 5টি কথায় একজন নারী খুব সহজেই সে পুরুষের প্রতি দুর্বল হয়ে পড়ে। নাম্বার 1, নারীর প্রশংসা করা। নারীর রূপের প্রশংসা করলে দেখবেন ওই নারী আপনার প্রতি ভালো ব্যবহার ও ভালোবাসার হাত বাড়িয়ে দেবে। কারণ নারীরা সবসময় চায় কেউ তাদের রূপের প্রশংসা করুক। আপনি সেই নারীকে বলতে পারেন এভাবে, তুমি ভেতরে যাওয়ার সাথে সাথে একটি ঘর আলোকিত করার ক্ষমতা তোমার মধ্যে আছে। যখন আপনি এই কথাটি বলবেন তখন তার মনে আপনার জন্য কিছুটা জায়গা হয়ে যাবে। নাম্বার 2, বিশ্বাস অর্জন করা। মেয়েদের খুশি রাখার আরেকটি উপায় হলো তাদের বন্ধু হওয়া এবং বিশ্বাস অর্জন করা। প্রেমিক সম্পর্কের ক্ষেত্রে বিশ্বাস অর্জন বিষয়টি জরুরি। মেয়েটি আপনার প্রতি বিশ্বাস হারিয়ে ফেললে মুহূর্তের মধ্যে সম্পর্কটি শেষ হয়ে যায়। নাম্বার 3, আগ্রহ দেখান। মেয়েটির সাথে কথা বলার সময় অন্য মানুষকে হবেন না। বেশিরভাগ সময় দেখা যায় ছেলেরা মেয়েদের সঙ্গে কথা বলার সময় উদাসীন থাকে, এই কারণে অনেক সম্পর্ক ভেঙে যেতে পারে। নাম্বার 4, তার কথা শুনুন। মেয়েরা কথা বলতে ভালোবাসে। আপনি তার সামনে কোনো কথা বলতে গেলে সে উল্টো আপনাকে তার জীবনের অনেক বিষয় জানিয়ে দেবে। তাই মেয়েদের সামনে কথা বলার চেয়ে তাদের কথা শোনাটাই বুদ্ধিমানের কাজ। নাম্বার 5, তাকে হাসান। মেয়েদের খুশি রাখার অন্যতম কৌশল হতে পারে আপনার হাসাতে পারার দক্ষতা। মেয়েরা হাসতে খুব পছন্দ করে, তাই মেয়েদের খুশি রাখার জন্য এই কৌশলগুলো বেছে নেওয়া যেতে পারে। যদি আপনি মেয়েদের হাসাতে পারেন তাহলে খুব সহজেই তার মন জয় করে নিতে পারবেন। সম্পর্ক তৈরি করা ঋণ নেওয়ার মতো সহজ, কিন্তু সম্পর্ক টিকিয়ে রাখাটা ঋণের কিস্তি দেওয়ার মতোই কঠিন। যে সময়টা চলে গেছে সেটা নিয়ে ভেবো না, যে সময়টা বেঁচে আছে সেটা বরবাদ করো না। পরিশ্রম করলে শরীর খারাপ হতে পারে, ভবিষ্যৎ নয়। সিংহ হওয়ার চেষ্টা করো, সিংহাসনের চিন্তা করো না। তুমি যেখানে বসবে সেটাকে সিংহাসন বলা হবে। আজকাল কারো সাথে মন খুলে কথা বলতেও ভয় লাগে। কারো হলেও মুখের কাটিং ভালো, এই কথাটির মতো অপমান আর কিছুই নেই। ঘষে মেজে মুখটা নয়, মনটা সুন্দর করুন। একসাথে হাসার জন্য অনেক মানুষ পাবেন, কিন্তু আপনার কান্না শুনে কেউ কষ্ট পাবে এমন মানুষ হাতে গোনা। ভালোবাসা কখনো শেষ হয় না, বেঁচে থাকে চিরকাল। কখনো গল্প হয়ে, কখনো কবিতা হয়ে, আবার কখনো বা স্মৃতি হয়ে। ভালোবাসি কথাটা কে আগে বললো সেটা বিষয় নয়, আসল বিষয় হলো কে কাকে কতটা ভালোবাসে।
একজনের ইচ্ছাতে আর যাই হোক কখনো সম্পর্ক টিকে থাকে না, কিন্তু একটা সম্পর্ক ভেঙে ফেলার জন্য একজনের ইচ্ছাটাই যথেষ্ট, আর সেটা হলো অবহেলার মাধ্যমে। হারিয়ে যাওয়া সূর্যকে ফিরে পেতে 12 ঘন্টা সময় লাগে, কিন্তু হারিয়ে যাওয়া বিশ্বাসকে সারা জীবন অপেক্ষা করলেও ফিরে পাওয়া যায় না। চায়ের কাপে ভেজানো বিস্কুটও একটা শিক্ষা দেয়, কারোর প্রতি এতটাও ডুবে যেও না যাতে নিজেকে ভেঙে পড়তে হয়। মানুষ যখন মিথ্যা স্বপ্ন আর আবেগের মুখে থাকে তখন মনে হয় জীবনটা অনেক সহজ, আর যখন বাস্তবতার মুখোমুখি হয় তখন বোঝা যায় জীবন কতটা কঠিন। তুমি হাসলে সবাই তোমার সাথে হাসবে, কিন্তু তুমি কাঁদলে কেউ তোমার সাথে কাঁদতে আসবে না। মানুষকে কাঁদতে হয় সবসময় একা। রিলেশনশিপ যতটাই গভীর হোক না কেন, তার চোখের আড়াল হলে মনের আড়াল হতে বেশি দিন সময় লাগে না। কাছের মানুষ কষ্ট দিলে কষ্টের চেয়েও অবাক লাগে বেশি। বারবার এটাই মনে হয় এই মানুষটা কি করে পারলো। অল্পতে কেঁদে ফেলা মানুষদের মন খুব সরল হয়, আর সরল মনের মানুষেরাই বেশি কষ্ট পায়। একা থাকাই ভালো, অন্তত কষ্ট দেওয়ার মতো কেউ থাকলো না। কাউকে খুব বেশি আপন করতে নেই, কারণ আপন মানুষগুলোই জানে ঠিক কোথায় আঘাত করতে হয়। মন ভালো করার জন্য বেশি কিছুর প্রয়োজন হয় না, প্রিয় মানুষটার একটু হাসি যথেষ্ট। কাউকে অবহেলা করলে কতটা কষ্ট হয় তা তুমি সেদিন বুঝবে, যেদিন তোমাকে কেউ অবহেলা করবে। কাউকে অতিরিক্ত ভালোবেসে গুরুত্ব দিলে সে তোমাকে সস্তা ভাববে। হ্যাঁ, এটাই বাস্তব। রূপে কি এসে যায়, মনটাই তো আসল। রূপ তো সবার থাকে জীবনে, থাকে না মনটাই। একটা মানুষ তখনই একা থাকতে পছন্দ করে যখন দেখে যে সবাই তাকে ঠকায়। অতীতকে ভুলে থাকার একমাত্র উপায় হচ্ছে বর্তমান নিয়ে ব্যস্ত থাকা। জীবনে যা চাইলে পাওয়া যায় না তার প্রতি আমাদের আকর্ষণ একটু বেশি থাকে। পরিস্থিতি আর সময় যত খারাপ হবে ততই তুমি মানুষের আসল রূপগুলো দেখতে পাবে। যার অবহেলায় তুমি বদলে যাবে সে একদিন বলবে তুমি অনেক বদলে গেছো। আপন করে নিন তাকে যে আপনার অতীত জেনেও আপনাকে পাগলের মতো ভালোবাসে। দ্বিতীয়বার ভালোবাসাতে ভুল নেই, তবে যে ছেড়ে গেছে তাকে দ্বিতীয়বার ভালোবাসা ভুল। কাউকে চাইলে ভালোবাসা যায়, কিন্তু চাইলে ভোলা যায় না। জীবনে 4টি জিনিস কখনোই ভাঙতে নেই: প্রতিশ্রুতি, বিশ্বাস, সম্পর্ক, মন। কারণ এগুলো যখন ভেঙে যায় তখন কোনো শব্দ হয় না, কিন্তু অনেক বেশি কষ্ট হয়। মেয়েরা অনেক ছোটখাটো বিষয়ে কাঁদে ঠিকই, কিন্তু জীবনের কঠিন সময়টা হাসি মুখে কাটিয়ে দিতে পারে। ভালোবাসা হলো একটা বই, আর ভুল বোঝাবুঝি হলো একটা পৃষ্ঠা। কাউকে যদি সত্যি মন থেকে ভালোবাসো, একটা পৃষ্ঠার জন্য পুরো বইটাকে কখনো ছেড়ে ফেলে দিও না। তুমি কার হৃদয়ে বেঁচে থাকবে সেটা ঠিক করবে তোমার ব্যবহার। ভালো হয়ে থাকাটা কঠিন কিছু নয়, কিন্তু অনেক খারাপের মাঝে ভালো হয়ে থাকাটা খুবই কঠিন। একজন প্রকৃত বন্ধু হলো জীবনের সবচেয়ে বড় পাওয়া মূল্যবান উপহার। রাগী মেয়েদের রাগটা সামলাতে পারলে পাহাড় সমান ভালোবাসা পাওয়া যায়। একজনে আসক্ত হয়ে ঠকে যাওয়ার মাঝেও শান্তি আছে। অন্তত দিন শেষে বুকে হাত রেখে বলতে তো পারবো আমি বেঈমান ছিলাম না। যখন কারো প্রতি ভালোবাসা বেশি হয়ে যায় তখন সে ভালোবাসা সুখের চেয়ে দুঃখ বেশি দেয়। বোকা ছিলাম তাই ভেবেছিলাম সব মানুষের হৃদয় থাকে। ভালোবাসার সবচেয়ে দামি ও মূল্যবান গিফট হলো সময়। সূর্যের তাপ আর বাবার রাগ দুটোই সহ্য করতে শিখুন। আশা করছি আজকের ভিডিওটি আপনার ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহ প্রদান করে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমি রুমে বিশ্রাম নিতে গিয়ে শুয়ে পড়লাম। হঠাৎ মনে হলো কেউ আমার পাশে শুয়ে আছে। চোখ খুলতেই দেখি শ্বশুর আমার পাশে শুয়ে আছেন। তাকে দেখে আমি হতবাক হয়ে গেলাম। শ্বশুর আবার ভুলে গেলেন যে আমি তার বউ নই, আমি তার ছেলের বউ। আমি তাড়াতাড়ি নিজেকে মুক্ত করে বললাম আমি আম্মুজি নই, কিন্তু তিনি নিজের আবেগে মগ্ন ছিলেন। এত বয়সে এসে তার এই উত্তেজনা দেখে আমি হতবাক হয়ে গেলাম। তারপর তিনি আমার হাত ধরে টেনে নিলেন। তারপর শ্বশুর বললেন আমি তোমার সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছি, বুঝলাম তিনি ভুলে গেছেন তিনি কার সাথে আছেন। তারপর আমার সাথে যা হলো তা কখনো কল্পনাই করতে পারিনি। আমার নাম লায়লা। আমি অনেক সুন্দর দেখতে, শরীরের গঠন আর নাই বা বললাম। একটু স্বাস্থ্যবান হওয়ায় আমাকে নাকি আরো বেশি সুন্দর লাগে, এটা সবাই বলতো। আমার গল্পগুলো তোমরা শোনো কিন্তু সাবস্ক্রাইব করো না। দয়া করে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ। আমার স্বামী বাইরে কাজ করতেন এবং বাড়ি ফিরে বিশ্রাম নিতেন। গত কয়েকদিন ধরে গৃহস্থলীর কাজের চাপে আমি খুব ক্লান্ত ছিলাম। আমরা নববিবাহিত আর আমার স্বামী সদ্য চাকরি পেয়েছেন। তিনি আমাকে তার সাথে বাইরে থাকার জন্য নিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু বিয়ের খরচের কারণে আমি তাকে বলেছিলাম স্থায়ী হওয়ার পরে যেন আমাকে নিয়ে যায়। আমার স্বামী কাজে চলে যাওয়ায় আমাদের পরিবারও তাকে ছেড়ে চলে যেতে হয়েছিল। শ্বশুর বাড়ির সবাই অন্য শহরে থাকতেন। এই বাড়িটি আমার স্বামীর নামে ছিল এবং আমাদের বিয়ের পর আমরা এটি কিনেছিলাম। বিয়ের 1 সপ্তাহ পরে শ্বশুর শাশুড়ি আমাদের বাড়ি ছেড়ে চলে যান। আজ আমার স্বামী বাইরে আর আমি একা। তিনি তার বাবা মাকে আমাদের বাড়িতে রেখেছিলেন যাতে তারা আমার সাথে থাকতে পারে। ক্লান্ত হয়ে রেল স্টেশন থেকে ফিরে আমি রুমে বিশ্রাম নিতে গিয়ে শুয়ে পড়লাম। হঠাৎ মনে হলো কেউ আমার পাশে শুয়ে আছে। আমার আতঙ্কে চোখ খুলতেই দেখি শ্বশুর আমার পাশে শুয়ে আছেন। তাকে দেখে আমি হতবাক হয়ে গেলাম। তার উপস্থিতি আমার কাছে অদ্ভুত মনে হলো, কিন্তু তিনি স্বাভাবিকভাবেই বললেন সুমনা তুমি খুব ক্লান্ত, আরামে ঘুমাও। আমি তাড়াতাড়ি বললাম বাবা আমি সুমনা নই, আমি লায়লা, আপনার ছেলে রিপনের বউ। তার
তাড়াতাড়ি দরজার কাছে গিয়ে আওয়াজ করতে লাগলাম। শ্বশুর বাড়িতে শ্বশুরের এভাবে আসাটা খুব অদ্ভুত লাগছিল। হঠাৎ আমার শাশুড়ি ঘরে ঢুকে জানতে চাইলেন তোমার শ্বশুর এখানে কি করছেন। তারপর বিব্রত হয়ে বললেন তোমার শ্বশুর স্মৃতিভ্রংশে ভুগছেন, তাই হয়তো ভুল করে এখানে এসেছেন। আমি তখনই স্বস্তি পেলাম। শ্বশুরের ভুল বোঝার কারণে এই ঘটনা ঘটেছে, যা আমার কাছে ভয়ানক ছিল, এটি অন্যায় ছিল, কিন্তু আমার শ্বশুর স্মৃতিভ্রষ্টতার কারণে ভুল করে আমার রুমে এসেছিলেন। আমি দরজা বন্ধ করিনি, কারণ আমরা দুজনেই এই বাড়িতে একা থাকতাম। আমি আবার শুয়ে পড়লাম, কিন্তু ঘুমাতে পারছিলাম না। আমার স্বামী এখন বাইরে থাকে, তাই আমাকে শ্বশুর শাশুড়ির সাথে থাকতে হয়। প্রায় 2-3 মাস ধরে আমি একাই ছিলাম। সদ্য বিবাহিত হওয়ার স্বামীর ইচ্ছা মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। আমার স্বামী পরিবার আমাদের বাড়িতে এলো। আমার শ্বশুর স্মৃতিগ্রস্ত ছিলেন, যা আমাকে চিন্তিত করেছিল। এতদিন আমি জানতাম না, কিন্তু এখন বুঝতে পারলাম তার সাথে থাকা কঠিন হবে। বিয়ের পর পুরো 1 সপ্তাহ শ্বশুর শাশুড়ি আমাদের বাড়িতে ছিলেন। সেই সময় শ্বশুরের অসুস্থতার কোনো লক্ষণ দেখিনি, কিন্তু স্বামী চলে যাওয়ার পর তার স্মৃতিগ্রস্ততা প্রকাশ পেল। এই অবস্থায় তার যত্ন নেওয়া কঠিন হবে। সারা রাত এভাবে ভাবতে ভাবতে সকালে রান্নাঘরে গেলাম নাস্তা করতে। তখনই শ্বশুর এসে হাত জোট করে দাঁড়ালেন। আমি চিন্তিত হয়ে বললাম কি ব্যাপার বাবা, এভাবে হাত জোট করে দাঁড়িয়ে আছেন কেন? শ্বশুর বললেন রাতে আমি ভুলে গিয়েছিলাম কোনটা আমার রুম আর কোনটা আমার বউয়ের। খুবই লজ্জিত। আমি যদি জানতাম এমনটা হতো না। ভবিষ্যতে যদি ভুল করি ক্ষমা করবেন। আমি বললাম বাবা আপনি আমার বর, যা হয়েছে ভুলে যান। এরপর তাকে বাইরে পাঠিয়ে চা নিয়ে আসলাম। আমারও খারাপ লাগছিল, কিন্তু শ্বশুরকে বিব্রত দেখে বুঝলাম আমারও ভুল ছিল। আমরা সবাই মিলে নাস্তা করলাম। তবে আমি আমার স্বামীকে খুব মিস করছিলাম। তিনি প্রতি কয়েক ঘন্টা পর পর ফোন করতেন। শাশুড়িও আমাকে খুব ভালোবাসতেন। আমাদের দিনগুলো ভালোই যাচ্ছিল। শ্বশুর শাশুড়ির আচরণে আমি অনেক হাসতাম। এটা একটা মজার ঘটনা ছিল। যখন আমার স্বামী ফোন করলেন, আমি বললাম শ্বশুর শাশুড়ির সাথে থাকায় আমি একাকিত্ব অনুভব করছি না। তিনি বললেন এজন্যই তাদের এখানে রেখে গেছেন। একদিন বিকেল 5টা, গরমের দিনে আবহাওয়া ভালো ছিল। আমি কিছুটা বাতাস নিতে বারান্দায় গেলাম। দোলনায় বসে মোবাইল ব্যবহার করছিলাম। হঠাৎ শ্বশুর এসে বললেন তোমার হাত অনেক সুন্দর, তুমি অনেক সুন্দর, তোমাকে আগের মতো সুন্দর লাগছে। এটা শুনে আমি লজ্জা পেলাম এবং উঠতে চাইলাম। তিনি আমার হাত ধরে টেনে নিলেন। আমি রেগে বললাম বাবা আপনি কি করছেন? তিনি হেসে বললেন লায়লা আমি তোমার সাথে রোমান্স করব না। তোমার সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছি। বুঝলাম তিনি ভুলে গেছেন তিনি কার সাথে আছেন। শ্বশুর আবার ভুলে গেলেন যে আমি তার বউ নই, আমি তার ছেলের বউ। আমি তাড়াতাড়ি নিজেকে মুক্ত করে বললাম আমি আম্মুজি নই। কিন্তু তিনি নিজের আবেগে মগ্ন ছিলেন। এত বয়সে এসে তার এই উত্তেজনা দেখে আমি হতবাক হয়ে গেলাম। এই সময় মা ঠান্ডা হাওয়া খেতে খেতে বারান্দায় এসে জিজ্ঞেস করলেন কি ব্যাপার, কোনো সমস্যা আছে? আমি উত্তর দেওয়ার আগে মা শ্বশুরের হাত ধরে তাকে ছাদ থেকে নামিয়ে নিলেন। তিনি বললেন শ্বশুরের দিনে কয়েকবার এমন খিঁচুনি হয়। পরের দিন রিপন ফোন করলো। আমি তাকে বিষয়টি বলতে চাইলাম, কিন্তু মা এসে বললেন তুমি তোমার বাবার কর্মকাণ্ডের কথা বলো। শ্বশুর জানতেন যে আমার স্বামী প্রতিদিন সন্ধ্যা 4টায় ফোন করে। শ্বশুর মোবাইল নিয়ে আসলেন এবং রিপনের সাথে কথা বলার সময় তাকে কথোপকথনে জড়িয়ে ফেললেন। অনেকক্ষণ পর যখন শ্বশুর ফিরলেন, তখন আমি রিপনের সাথে কথা বলার সুযোগ পেলাম না। মা বললেন কেন কল কেটে দিল? এরপর বললেন রিপনের একটি গুরুত্বপূর্ণ মিটিং আছে, রাতে ফোন করবে, তখন কথা বলো। সারা রাত অপেক্ষা করেও রিপনের কল পেলাম না। আমার শাশুড়ি পাশে বসে টিভি দেখছিলেন। তিনি বললেন বৌমা তোমার বাবার কাজের সঙ্গে রিপন এর কোনো সম্পর্ক নেই। দয়া করে তাকে এই বিষয়ে কিছু বলো না, নইলে সে টেনশনে পড়ে যাবে। আমি সময় মতো ওষুধ দিচ্ছি, তোমার বাবা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। আমি বিভ্রান্ত হয়ে মায়ের দিকে তাকালাম। তিনি বললেন আমরা অনেক বছর ধরে বড় ছেলে ও পুত্রবধূর সঙ্গে থাকছিলাম। ওরা আমাদের খুব কষ্ট দিত, তাই রিপন যখন আমাদের এখানে থাকতে বললো আমরা খুশি হলাম। তোমার বাবা সিডি থেকে পরে গুরুতর চোট পেয়েছিলেন। এরপর থেকে আমাদের বড় ছেলে ও মেয়ের জামাই আমাদের বাড়ি থেকে বের করে দিতে চেয়েছিল। রিপন আমাদের তার বাড়িতে রাখার সিদ্ধান্ত নিয়েছে এবং তোমার বাবার ওষুধের খরচ বহন করছে। জামাই তুমি একদম অন্যরকম। তোমার বাবার ওষুধের খরচ বহন করছে এবং এখন সে এখানে এসে আমাদের সাহায্য করেছে। এখানে বসবাস করে আমি স্বস্তি পাচ্ছি। আগে ভয় ছিল যে রিপন তার ইচ্ছা মতো বিয়ে করে বর পুত্রবধূর মতো কাউকে নিয়ে আসবে, কিন্তু তোমার সঙ্গে থেকে এখন স্বস্তি পাই। ছেলেটাও ভালো আর মেয়ে ভালো, তাই রিপনকে কিছু বলবেন না, যেন চিন্তিত না হয়। তোমার বাবার অবস্থা আগে থেকে ভালো, কিন্তু রিপন তার বাবা মায়ের প্রতি খুব সদয়। তিনি আমাদের সমস্যার সমাধানের জন্য আমাদেরকে তার বাড়িতে নিয়ে এসেছেন। যদি বলো তোমার বাবার খিঁচুনি আছে, রিপন কষ্ট পাবে এবং হয়রানি করবে। আমাদের সে ছাড়া আর কোনো সাপোর্ট নেই। আমরা ছোট ছেলে বাড়ি থেকে বের হলে কোথায় যাব? শ্বশুর শাশুড়িকে এই বৃদ্ধ বয়সে কোথায় নিয়ে যাব? মায়ের কথা শুনে মন ভেঙে যায়। বড় ছেলে ও পুত্রবধূর অবহেলার কারণে শ্বশুর শাশুড়ি তাদের বাড়ি ছেড়ে চলে এলেন। আমি শ্বশুর শাশুড়ির কষ্ট বুঝি, কারণ আমার বাবা মা চলে গেছেন। রিপনের বাবা মায়ের প্রতি ভালোবাসা দেখে খুব খুশি হই। শ্বশুরের নানা কাজ আমাকে দুশ্চিন্তায় ফেলত। কখনো তিনি আমার কাছে আসতেন, কখনো কোলে নিয়ে যেতেন, কখনো প্রশংসা করতেন, যা আপত্তিকর মনে হতো। তিনি আমাকে নিবিড়ভাবে তাকিয়ে দেখতেন। আমার ঘরে প্রবেশ করার চেষ্টা করতেন আর আমাকে তার স্ত্রী মনে করে অদ্ভুত কাজ করতেন। মা আমাকে নিষেধ করলেন, তাই আমি মাকে জিজ্ঞেস করলাম বাবাজি কি ওষুধ খাবেন? পাপাজির স্মৃতিভ্রংশতা বেড়েই চলেছে। সবচেয়ে কষ্টের বিষয় ছিল শ্বশুরমশাই শুধু তার স্ত্রীর ব্যাপারে ভুলে যেতেন, বাকি সবকিছু মনে রাখতেন। অনেক সময় ইচ্ছাকৃতভাবে তার ব্যক্তিগত জিনিস লুকিয়ে রাখতাম, কিন্তু তুচ্ছ জিনিসও তিনি মনে রাখতেন। তিনি শুধু আম্মুকে ভুলে যেতেন, আমাকে মা ভাবতেন না। মনে হতো তিনি স্মৃতিভ্রষ্টতায় ভুগছেন না।
যদি ইচ্ছাকৃতভাবে করতেন তবে তাকে সহ্য করতাম না। স্বামী চলে যাওয়ার পরে 3 মাস অনেক কষ্টে শ্বশুর শাশুড়ির সাথে কাটিয়েছি। রুমের দরজা বন্ধ করে ঘুমাতাম এবং সারাদিন মুখোমুখি না হওয়ার চেষ্টা করতাম। একদিন দুপুরে দরজায় তালা লাগাতে দেখলাম দরজাটা ভাঙা। চিন্তিত হলাম, কারণ সকাল পর্যন্ত দরজার তালা ঠিক ছিল। বিকালে ঘুমানোর সময়ও আমি সবসময় রুমের তালা লাগিয়ে রাখতাম, কিন্তু আজ তালাটা নষ্ট হয়ে গেছে। কোনোভাবে দরজাটা ঠিকমতো বন্ধ করেছিলাম। রাতে ঘুমাতে গেলাম, কিন্তু দরজা খোলা থাকায় ঘুমাতে পারছিলাম না। রাত 3টায় ঘুমিয়ে পড়লাম। সকাল 6টায় ঘুম ভাঙল। অবাক হয়ে দেখলাম আমার স্বামীর বদলে শ্বশুর আমার বিছানায়। আমি শ্বশুরকে জাগালাম, কিন্তু তিনি আমাকে শূন্য বলে ডাকতে লাগলেন এবং আমাকে জড়িয়ে ধরার চেষ্টা করলেন। আমি নিজেকে মুক্ত করার চেষ্টা করছিলাম। তখন সকাল 6:05 স্বামী রিপন হঠাৎ 3 মাস পর ঘরে ঢুকে পড়লেন। আমি নাইট ড্রেস পরা ছিলাম, শ্বশুরের রুমে ছিলেন। রিপন আমার মুখে জোরে থাপ্পড় মারলেন এবং বললেন, আমি বিশ্বাস করতে পারছি না যে তুমি এমন কাজ করেছো। তার কথায় আমি হতভম্ব হয়ে পড়লাম। অশ্রু গড়িয়ে পড়লো। তাকে বোঝানোর চেষ্টা করলাম, এটা আমার দোষ নয়। বাবা যে স্মৃতিভ্রংশ আছে তাই তিনি আমার রুমে এসেছেন। আমি তাকে সবকিছু সত্যি বললাম এবং বললাম মা ও বাবা উভয় আমাকে সমর্থন করবে। তখন অবস্থা ছিল যেমন আকাশ ভেঙে পড়ার মতো। বুঝতেই পারিনি যে দুজনেই এমন দ্রুত রং বদলাবে। তখন শাশুড়ি কাঁদতে দেখে বলেছিলেন, রিপন, আমি তো তোমাকে আগেই বলেছিলাম তোমার স্ত্রী চরিত্রহীন। ওর আচার ব্যবহার খুব খারাপ। আমি অনেকদিন ধরে তোমাকে বলছি যে তোমার স্ত্রী তোমার বাবাকে পটানোর চেষ্টা করছে, সে তোমাকে ছাড়া থাকতে পারছে না, তাই এমন করছে। শাশুড়ি মা আরো বলেন, ও তোমার বাবা নয়, তোমার স্ত্রীরই দোষ। এই মেয়েটা খারাপ। মা তখন কান্নায় ভেঙে পড়লেন, আর আমি তাকিয়ে দেখছিলাম কতটা সহজে মিথ্যা বলছে সে। শ্বশুর বলল, তোমার স্ত্রী আমাকে প্রলুব্ধ করেছে। বলল, আমার সাথে রাত কাটাবে না, বললে তোমাকে আমাদের সম্পর্কে মিথ্যা বলবে এবং আমাদের এই বাড়ি থেকে বের করে দেবে। বাবা বললেন, আমি একজন সৎ মানুষ, আমি কখনো কোনো নারীর দিকে তাকাইনি। আমি এই বৃদ্ধ বয়সে এমন পাপ করতে পারি না। তোমার স্ত্রীর কথায় আমার কোনো বিশ্বাস নেই। রিপন এর মুখ রাগে লাল হয়ে গেল। সে কিছু না বলে আমার হাত ধরে বলল, তুমি আমার মা বাবাকে কষ্ট দিচ্ছ। তোমার লালসা পূরণ হচ্ছে না বলে আমার টার্গেট হয়ে গেছে। গত 2 মাস ধরে আম্মু আমাকে প্রতিদিন ফোন করে তোমার কিছু ছবিও পাঠিয়েছে, কিন্তু আমি আম্মুর কথা বিশ্বাস করিনি। আমার বিশ্বাস ভেঙে দিয়েছো। আজকে আমার সব ভুল ভেঙে গেল। মা বারবার বলার পরেও আমি যদি না আসতাম তাহলে কিছুই জানতাম না। আমি স্বামীর পায়ে ধরে বললাম, তুমি জানো তোমার বাবা স্মৃতিভ্রষ্টতায় ভুগছেন। তিনি সকালে 1:00টা থেকে আমার রুমে আসেন, আমাকে মা মনে করেন। আজও তেমন কিছু হয়েছে। আমি জানি না মা তোমাকে কি বলেছে, কিন্তু বিশ্বাস করো আমি চরিত্রহীন নই। তোমার বাবাকে আমি নিজের বাবার মতো দেখি, তার সাথে খারাপ কিছু করবো কেন? রিপন বলল, আর কিছু শুনতে চাই না। সব শেষ। আমি বললাম, ভগবানের দোহাই, এসব বলো না, আমার সংসার ভেঙে যাবে। আমি মা বাবাকে অনুরোধ করেছি সত্যি বলার জন্য, কিন্তু কেউ কিছু বলল না। তিনি বললেন, আমি এমন কিছু করছি না, আমার স্বামীকে প্রতারণা করিনি। তোমার বাবার সাথে সম্পর্ক থাকা মানে আরো লোকের সাথেও সম্পর্ক থাকতে পারে। আমি কখনোই তোমাকে বোকা বানাইনি। আমার স্বামী বলল, তুমি বারবার বোকা বানানোর চেষ্টা করছো। আমি আর বোকা হব না। বাবার মিথ্যা কথা বলার রোগ নেই। রিপন চুপচাপ ছিল। তারপর বলল, তুমি এখান থেকে চলে যাও। স্বামী আমাকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করলো। আমি মাথা ঘুরে পড়ে গেলাম। জ্ঞান ফিরলে দেখি আমি হাসপাতালের বিছানায়। আমার বিধবা বোন পাশে বসেছিল। স্বামীর সাথে সুখ না পেয়ে বোনের দুঃখ ভাগ করে নিচ্ছিলাম। আমার বোন আমাকে বলল, তুমি কি করেছো? আমি বললাম, কিছু না। বোন বলল, আমি সব জানি। শ্বশুর শাশুড়ি তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। তুমি কান্না থামাও, তারপর সব খুলে বলো। আমি সব খুলে বললাম আমার বোনকে। সব শুনে সে বলল, তুমি এতটা বোকা কেন হলে? এতদিন চুপ করে সহ্য করলে কেন? তোমার স্বামীকে বললে না কেন? তোমার শ্বশুর বাড়ির লোকেরা কেন এমনটা করছে? আমি জানতাম না কি করতে হবে। রিপন আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। দিদি বলল, এমন লোকের সাথে থাকার কোনো মানে নেই যে তোমাকে বিশ্বাস করে না। তোমার শাশুড়িও খারাপ ব্যবহার করেছে। প্রায় 1 সপ্তাহ পর রিপন ডিভোর্স পেপার পাঠাল। আমি জানতে চাইলাম আমার শ্বশুর শাশুড়ি কেন এমন করছে। আমি আমার ছোটবেলার বন্ধুকে বললাম, সত্যিটা জানার জন্য শ্বশুর বাড়িতে যে কাজের মেয়ে হিসেবে ঢুকে সব দেখে আসো। সে রাজি হলো। পরের দিন সে কাজের মেয়ে হিসেবে শ্বশুর বাড়িতে ঢুকল। আমার শাশুড়ি তখন একা ছিল এবং তাকে সাহায্য করার জন্য কাউকে খুঁজছিল। বন্ধুটি বলল, সে সব কাজ করবে। কাজের মেয়েটি আমার শ্বশুর বাড়িতে ঢুকে সবার আস্থা অর্জন করে এবং ঘরের সব খবর রাখতে শুরু করলো। সে জানতে পারলো যে আমার স্বামী এখন আর বাইরে কাজ করেন না, বরং একই শহরে আছেন। 2 দিন কেটে গেল, আর আমার বন্ধু সব শোনার পর শ্বশুরবাড়ির সব কথাবার্তা আমাকে জানাল। আমি বুঝতে পারলাম আমার সঙ্গে খারাপ আচরণের কারণ হলো আমার স্বামীর বড় ভাইয়ের বউয়ের কঠোর স্বভাব। শাশুড়ি বললেন, বড় ছেলের স্ত্রী খুব খারাপ এবং লোভী ছিল, আর আমার শ্বশুর শাশুড়ির উপর অনেক অত্যাচার করেছে। শ্বশুর মশাই অনেক কিছু জানলেও তার ছেলে কিছু বলেনি। আমার স্বামী ছিল আলাদা। তিনি শহরে থাকতেন এবং নিজের উপার্জিত অর্থে আলাদা বাড়ি কিনেছিলেন। পরে বাইরে কাজ করতে গিয়েছিলেন। শ্বশুর মশাই যখন বুঝলেন যে ছোট ছেলে অনেক উন্নতি করেছে, তখন শ্বশুর বাড়ির লোকজনকে বললেন, কোনোভাবে আমার ছোট ছেলের বাড়িতে ঢুকে তার বউকে বের করে দাও, আর তারপর আমাদের সেখানে নিয়ে যাও। এভাবেই তারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করলো। তারা আমাকে দোষারোপ করে সমাজে অপদস্থ করার পরিকল্পনা করলো। তাদের লক্ষ্য ছিল আমার স্বামীকে প্রভাবিত করে বাড়িটি তাদের নামে করিয়ে নেওয়া। বড় ভাইয়ের বউ এবং ভগ্নিপতি খুব লোভী হয়ে পড়েছিল এবং তারা এই বাড়ি নিজেদের নিয়ন্ত্রণে নিতে চেয়েছিল। তবে তারা জানতো না সম্পত্তি হস্তান্তর এত সহজ নয়। আমার দৃঢ় বিশ্বাস ছিল একদিন না একদিন তাদের সত্য প্রকাশ পাবে। শ্বশুর শাশুড়ি যা করছিলেন তা বড় ছেলের বউয়ের নির্দেশে হচ্ছিল। শ্বশুর শাশুড়ি ভয়ে ছিলেন, আর বড় বউ তার স্বামীকে এই পথে টেনে নিয়ে এসেছিলেন।
এরপর শ্বশুর শাশুড়ি আমার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র শুরু করেন। তাদের উদ্দেশ্য ছিল আমাকে শারীরিক ও মানসিকভাবে দুর্বল করে ব্ল্যাকমেইল করা, যাতে বাড়ির কাগজপত্র তারা হাতিয়ে নিতে পারে। শ্বশুর মশাই প্রমাণ সংগ্রহ করছিলেন আমাকে ফাঁদে ফেলার জন্য। তারা চেয়েছিলেন আমার স্বামী আমাকে বিশ্বাস না করে বাড়ি থেকে বের করে দিক, যাতে ছোট ছেলের বাড়ি রক্ষা করতে পারেন। শাশুড়ি আমার ভিডিও আমার স্বামীর কাছে পাঠিয়েছিলেন আমাকে অপদস্থ করতে। শেষে তারা আমার ভিডিও ব্যবহার করে আমাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করলো, কিন্তু আমার স্বামী সত্য জানতে পেরে তাদের ফাঁদে পা দেয়নি। সব বলে ছেলের বাড়ি বাঁচিয়েছে, কিন্তু এখন আমার স্বামীর প্রতি বিশ্বাস উঠে গেছে। আমি আর ফিরে যেতে চাই না। সত্য কখনো লুকিয়ে থাকে না। আমি জানি একদিন না একদিন আমার স্বামী এসে ক্ষমা চাইবে। আমার শ্বশুর শাশুড়ি সব শুনে কেঁদে বললেন আমার বড় ছেলের সাথে ছোট ছেলের সঙ্গে অনেক অন্যায় করেছি। কিছুদিন পর আমার শ্বশুর তার ছেলে রিপনকে পুরো সত্য বললেন, কিভাবে বড় ভাই এবং তার বউ তাকে হয়রান করত। 1 মাস পর আমার স্বামী এসে ক্ষমা চাইল, যদিও আমাদের ডিভোর্স হয়ে গিয়েছিল। সে বলল তোমার বোন যা বলেছিল তা সত্যি, তুমি আমাদের বাড়িতে ফেরত এসো। সম্পর্ক শেষ হয়ে গেছে, কারণ বাবা মা সবকিছু বলেছে। পুলিশও বড় ভাইকে গ্রেফতার করেছে। শ্বশুর শাশুড়িও পুলিশের কাছে পুরো সত্য বলেছে। আমার স্বামী বলল প্লিজ লায়লা আমার সঙ্গে এসো, তোমার নামে বাড়িটা লিখে দেবো। শ্বশুর শাশুড়িও এসে ক্ষমা চাইলেন, কিন্তু আমি তাদের ক্ষমা করতে রাজি ছিলাম না। আমার বোন বলল এখন ওরা বুঝে গেছে, আর ভুল করবে না। তোমার স্বামী তোমার নামে বাড়ি লিখে দিচ্ছে, এর চেয়ে বড় প্রমাণ আর কিছু হতে পারে না। চলো চুপচাপ ফিরে যাও। আমি বোনের কথায় রাজি হলাম। তার বড় ভাই আর তার বউ গ্রেফতার হলো এবং স্বামীও বাড়ি ছেড়ে চলে গেল। শ্বশুর শাশুড়ি এখন একাই থাকে। আমার স্বামী এখন একই শহরে কাজ করছেন। আমাকে একা রেখে কোথাও যান না। সব ঠিক হয়ে গেছে। সেদিন মায়ের কাছে জানতে চেয়েছিলাম মোবাইল আসার আগে মানুষ একা একা কি করত। আমার কথা শুনে মা মুচকি হেসে বলেছিল মোবাইল আসার আগে মানুষ কখনো একা ছিল না। যে চলে যায় সে নিশ্চয়ই ভালো কাউকে পেয়ে যায়, আর যে আসতে চায় সে নিশ্চয়ই ভালোবাসতে চায়। সমালোচনা করার মতন তোমার যদি কেউ না থাকে তাহলে জানবে তোমার সফল হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। ব্যথাগুলো খুব ব্যক্তিগত, প্রকাশ করে লাভ নেই। নিজের ভেবে বলবে যাকে, পরে আঘাত করবে সেই। আমি কেন ওর বাড়িতে যাব? ও তো আমার বাড়িতে আসে না। এভাবে হারিয়ে যাচ্ছে আত্মীয়তার সম্পর্কগুলো। স্ত্রী কখনো কিছু জিজ্ঞেস করলে কখনো মিথ্যে কথা বলবেন না, কারণ সে জিজ্ঞেস করার আগে থেকে সত্যিটা জানে, পরে প্রশ্ন করে। পৃথিবীর সবচেয়ে দুর্বল স্থান হলো মানুষের মন, আর সবচেয়ে শক্তিশালী অস্ত্র হলো ভালোবাসা। দুনিয়ার সবচেয়ে বড় প্রতিশোধ হলো কথা বলা বন্ধ করে দেওয়া। যারা বলে দেশে ভালো মেয়ে নেই, ভালো স্ত্রী পাবো না, আসলে তাদের নিজেরই চরিত্র ভালো না। ভুলটা আমারই ছিল। আমি অন্ধের শহরে গিয়েছিলাম আয়না বিক্রি করতে। কাউকে ভালোবাসলে এতটাই ভালোবাসো যাতে তার জীবনে অন্য কারোর ভালোবাসার প্রয়োজন না পড়ে। এক বাচ্চার কাছে এক লোক একটি চাতক পাখি বিক্রি করার জন্য নিয়ে এলো। তিনি দাম জিজ্ঞেস করলে সে বাজার মূল্যের চেয়ে অনেক বেশি দাম চাইল। বাদশা জানতে চাইলেন পাখিটির এত দাম কেন, অথচ তার একটি পানি। লোকটি বলল মার্জনা করবেন জাহাপনা, দেখতে সাধারণ হলেও এটি আসলে একটি বিশেষ ধরনের পাখি। এর বিশেষত্ব হলো আমি যখন শিকারে যাই তখন এই চাতক পাখিটিকে সঙ্গে করে নিয়ে যাই। আমার পাতানো ফাঁদের সাথে এই পাখিটিকে বেঁধে রাখি। এই পাখিটি তখন তার আওয়াজে অন্য পাখিদের মনোযোগ আকর্ষণ করে। তারই আওয়াজে শুনেই ঝাঁকে ঝাঁকে পাখিরা এসে জড়ো হয়। তখন আমি একসাথে সব পাখিকে শিকার করি। বলা যায় এই পাখিটি আমার শিকারের প্রধান ফাঁদ। বাচ্চাদের কথা শুনে পাখিটিকে শিকারের চাহিদা অনুযায়ী চড়াদানি কিনলেন এবং সাথে সাথে জবাই করে ফেললেন। শিকারি অবাক হয়ে জিজ্ঞেস করলো জাহাপানা, আপনি অনেক দামি কেন পাখিটি এভাবে জবাই করে দিলেন? তখন বাদশা তাকে একটা মহামূল্যবান কথা বললেন, যা ইতিহাসে আজও অমর হয়ে আছে। তিনি বললেন যে অন্য সুখের জন্য তার স্বজাতির সাথে অনায়াসে এমন গাদ্দারি করতে পারে তার এই পরিণতি হওয়া উচিত। শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে একজন ফারফেটের আর্তনাদ তার না দেখা কন্যা সন্তানের জন্য। মামা, আমার শরীর পড়ে গেছে, আমি হয়তো আর ফিরবো না তোমাদের মাঝে। আমার কলিজার টুকরা মেয়েটার মুখ আর দেখা হবে না। তুমি একটু দেখে রাখিও। আসলে পৃথিবীতে সব থেকে বেশি মেয়েকে ভালোবাসে তার বাবা। মেয়েরা স্বামীকে সব সুখ দিতে পারে, কিন্তু একটি সুখ চাইলেও দিতে পারে না, আর তা হলো কথার সুখ। মেয়েরা স্বামীকে মুখের কথার সুখ সহজে দিতে পারে না। দেখা যায় তারা না চাইতে মনে অজান্তেই স্বামীর মুখের ওপর কথা বলে। মানুষের পক্ষে কাউকে পুরোপুরি ভাবে ভুলে যাওয়া সম্ভব না। হয়তো কয়েক মাস, কয়েক বছর, নয়তো কয়েক যুগ, তারপর হুট করে আবার মনে পড়বে। মনে থেকে পড়বে হয়তো 60 বছর পরেও হুমায়ুন ফোর্ডের মতো আক্ষেপ নিয়ে বলবে আমি এখন একটা মানুষকে অসম্ভব ভালোবাসি। আমরা এমন দেশে বাস করি যেখানে ছাত্র বিচার করা হয় পরীক্ষার নাম্বার দেখে, সৌন্দর্য বিচার করা হয় গায়ের রং দেখে, আর সম্মান করা হয় অর্থ দেখে। শুধু জামাই নয়, পারলে ছেলে হয়ে ওঠো। শুধু নিজের পরিবারের লোকজনদের নয়, প্রয়োজনে স্ত্রীর পরিবারের লোকজনদেরও যত্ন ও দায়িত্ব নিতে শেখো। স্ত্রী যেমন তোমার পরিবারকে আগলে রাখে, তুমিও তার পরিবারকে আগলে রেখো। রব কাউকে ঠকান না, হয়তো জিতিয়ে দেন, নয়তো শিখিয়ে দেন। ভুল মানুষকে মূল্যায়ন করলে অবশ্যই আপনি অবহেলিত হবেন, আজ না হয় কাল প্রমাণিত। যখন তুমি কোনো কারণ ছাড়াই আনন্দ অনুভব করো তখন এটা বিশ্বাস করবে যে কেউ না কেউ কোথাও না কোথাও তোমার জন্য দোয়া করছে। যে অন্যকে কষ্ট দিতে পারে না সে নিজে বেশি কষ্ট পায়। জীবনের সেরা শিক্ষাটা পাওয়ার জন্য একবার ঠকে যাওয়াটা খুব দরকার। যে মানুষটিকে মন থেকে চেয়েও পাচ্ছেন না, বরং আপনাকে অবহেলা করে যাচ্ছে, সেই মানুষটির কাছ থেকে সরে আসুন। তাকে অন্তত একটু একা থাকতে দিন। ভালোবাসলে যে পেতে হবে এমনটা নয়। মাঝে মাঝে নিজের জন্য না ভেবেও মানুষটার কথা ভেবেও প্রিয় মানুষটাকে ছেড়ে আসাটাও ভালোবাসার বহিঃপ্রকাশ। সবকিছু পেয়ে যাওয়া মানেই ভালোবাসার সার্থকতা নয়। কিছু বিষয় না পাওয়ার মাঝেও ভালোবাসার সার্থকতা লুকিয়ে থাকে। যে মানুষটা আপনাকে চায় না তার কাছে নিজেকে যতভাবে প্রকাশ করো না কেন, ওই মানুষটার দিন শেষে আপনাকে বুঝবে না, বরং আপনার অনুভূতিগুলো তার কাছে আরো সস্তা হয়ে যাবে।
যে আপনাকে ভালোবাসবে তার কাছে আপনার অনুভূতি প্রকাশ না করলেও মানুষটা আপনার জীবনে থেকে যাবে। মাঝে মধ্যে একটু থামতে হয়, যখন অতিরিক্ত ভালোবাসা প্রকাশ হয়ে যায় তখন একটু স্পেস দিতে হয়, নিজেকে ব্যস্ত রাখতে হয় যাতে অপর মানুষটা আপনাকে অনুভব করার সুযোগ পায়। সবসময় যদি একইভাবে আপনি আপনার ভালোবাসা প্রকাশ করে যান তাহলে মানুষটা আপনার শূন্যতা অনুভব করতে পারবে না আপনি যাকে চাচ্ছেন, যাকে যতটুকু অনুভব করেন তার প্রতি। জেনে নিন মেয়েদের সম্পর্কে কিছু সাইকোলজিক্যাল তথ্য। নাম্বার 1, অধিকাংশ মেয়ে তাদের প্রথম ভালোবাসাকে কখনোই ভুলতে পারে না। নাম্বার 2, যে কোনো মেয়ে বিবাহিত হোক কিংবা অবিবাহিত হোক তাদেরকে কোনো ছেলে পছন্দ করাকে উপভোগ করে। নাম্বার 3, যে কোনো মেয়ে চায় তার স্বামীর অবস্থান তার ভালোবাসার সমান হোক। নাম্বার 4, অধিকাংশ মেয়ে নিজের সৌন্দর্যের প্রতি আগ্রহী এবং বিশ্বাসী এবং যারা তার সৌন্দর্যের প্রশংসা করে তাদেরকে সে ভালো জানে বা মনে রাখে। নাম্বার 5, দাম্পত্য জীবনে শারীরিক ভালোবাসার চেয়েও মানসিক ভালোবাসাটাই এরা অনেক বেশি গুরুত্ব দেয়। নাম্বার 6, অনেক মেয়েরাই তাদের সংসার জীবনের সকল অশান্তি শুধুমাত্র তাদের সন্তানের কথা চিন্তা করে আজীবন সহ্য করে। নাম্বার 8, মেয়েরা ভালোবাসার সময় তাদের প্রেমিকের বুকে মাথা রাখাকে বেশি কল্পনা করে। ক্ষমতা পেয়ে যারা নিজেকে ক্ষমতাবান মনে করেন তারা হয় অত্যাচারী, আর যারা ক্ষমতা পেয়ে নিজেকে দায়িত্বশীল মনে করে তারা হয় বিনয়ী। 5 বছরের সম্পর্কে বিচ্ছেদ হয়, আবার 2 মাসের সম্পর্ক বিয়ে পর্যন্ত বাড়ায়। সম্পর্কের বয়সটা নয়, একে অপরের প্রতি গুরুত্বটাই আসল। বয়সে বড় তো আমরা সময়ের সাথে সাথে হয়ে যাই, কিন্তু মানসিকভাবে বড় হতে হলে আমাদের কখনো কখনো নিজেকে ছোট করতে হয়, নিজেকে ভাঙতে হয়, অপরের কাছে ঠকতে হয়, কত কিছু হারাতে হয়, কখনো কাঁদতে হয়, কখনো কাঁদাতে হয়, আবার কখনো কখনো জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকতে হয়। আপনি যদি সোজা থাকেন তাহলে অন্যের চোখে আপনি দেখতে বাঁকা হলেও কিছু যায় আসে না। কিছু হারিয়ে গেলে যে কষ্ট হয় তার চেয়ে বহুগুণ বেশি কষ্ট হয় আপনকে বদলে গেলে। জীবনে খারাপ সময়গুলো একাই কাটাতে হয়, কারণ মানুষ মানুষের কষ্ট দেখলে সেটা উপভোগ করে। দিন শেষে স্ত্রী নামক নারীটার কাছ থেকেই আপনার সার্টিফিকেট নিতে হবে, তার কাছে উত্তম মানে আপনি উত্তম। খুনির শাস্তি হয়, কিন্তু ভালোবাসা যারা বেইমানি করে তাদের শাস্তিও দেওয়া যায় না। বেশিরভাগ পুরুষ নারীর সৌন্দর্য দেখে প্রেমে পড়েছে, আর বেশিরভাগ নারী পুরুষের সফলতা দেখে সংসার বেঁধেছে। দুঃখ তো জীবনে থাকবেই, তাই সুযোগ পেলে নিজেকে হাসি খুশি আনন্দে রাখা দরকার। অপেক্ষা যে আনন্দ থাকে, প্রাপ্তিতে তা নয়, পেয়ে গেলে মনে জাগে হারিয়ে যাওয়ার ভয়। দিন শেষে কেউ যদি আপনার সাথে কথা বলার জন্য অপেক্ষা করে তাহলে নিশ্চিত থাকেন আপনার কাছে মানুষটি খুবই স্পেশাল। এমন মানুষটিকে অবহেলা অযত্নে হারিয়ে ফেলবেন না। গরিব ছেলেকে কখনো বিয়ে করবেন না, তবে যে টাকার দিক দিয়ে গরিব তাকে নয়, যে মনের দিক থেকে গরিব তাকে। মেয়েরা সব সহ্য করতে পারে, তবে যে তার মান অভিমানগুলো আলাদা করে বোঝে না তার প্রতি তার ভালোবাসা কখনোই থাকে না। মনে রাখবেন, একটা ছোট্ট ঘরেও ছেলেমেয়ে সুখী থাকে যদি তাদের মনটা একে অপরকে সম্মান করে। মানুষ এখন ভালো মনের মানুষের থেকে সরে দাঁড়ায় আর মুখোশধারীর নিকট বেশি আটকে যায়। এক শ্রেণীর লোক গায়ের রং দেখে মানুষের সৌন্দর্য আর চরিত্র বিচার করে, আফসোস তাদের জন্য। মানুষকে যখন সময় আর ভাগ্য ঠকিয়ে যায় নিরন্তর, তখন অন্য কারো ঠকানোতে কাঁদে না তার অন্তর। কিছু কিছু নিঃস্বার্থ ভালোবাসার সম্পর্ক অনেকটা রেললাইনের 2 পাতের মতো হয়, বহুদূর পর্যন্ত পাশাপাশি যায়, কিন্তু কখনোই তারা এক হতে পারে না। কথায় আছে, শূন্য পকেটে যে নারী তোমার পাশে থাকে সে তোমার স্ত্রী হওয়ার যোগ্যতা রাখেন। কথাটা কিন্তু মিথ্যা না, সবাই ছেড়ে যায় না, কেউ কেউ দুঃসময় পাশে থেকে বুঝিয়ে দেয় ভালোবাসাটা সুন্দর। সবচেয়ে কষ্টের ব্যাপার হলো যখন গতকাল মুখে হাসি ফোটানো মানুষটি আজ অবহেলা করে। পিতামাতা হতে এই শরীর সৃষ্টি, অতএব শত কষ্ট করে হলেও তাদের দায়িত্ব নেওয়া উচিত। জীবন মানেই তো কষ্ট, তবে এই কষ্টের মাঝে একটু সুখ খুঁজে বের করে বাঁচাই তো জীবন। পানি যেমন অনেক ঠান্ডা হতে হতে একসময় বরফ হয়ে যায়, ঠিক তেমনই একটা মন অনেক কষ্ট পেতে পেতে একসময় পাথর হয়ে যায়। আপনি যদি সুখী থাকতে চান তবে আপনাকে সুখ ভাগ করে নিতে হবে। জীবন গণিতের মতো, আনন্দ যোগ করো, হতাশা বিয়োগ করো, খুশি গুণ করো, দুঃখ ভাগ করো, আর সুন্দর একটা সমীকরণ দিয়ে জীবনের মান প্রকাশ করো। হীন ব্যক্তিকে সম্মান করা আর সম্মানিত ব্যক্তিকে অপমান করা দুটোই অনুচিত। 35 বছরের পরে নারীর সৌন্দর্য ফুরিয়ে যায়, ধারণাটি ভুল, বরং তখন আর সৌন্দর্য বাড়ে। একটা 18 বছরের মেয়ের চেয়ে 35-এর বেশি বয়সী নারীর ভালোবাসার ক্ষমতা বেশি। ভবিষ্যতে স্বীকৃতি দিতে পারলে তবে সম্পর্কে জড়িও, নয়তো তোমার দুদিনের টাইম পাস একজন হাসি খুশি মানুষকে জীবন্ত লাশ বানিয়ে দিতে পারে। অনেক প্রিয় মানুষ এমনভাবে মন থেকে উঠে যায় যে পরবর্তীতে তাদের কথা মনে পড়লেও বিরক্ত লাগে। কেউ যদি কোনোদিন তোমায় ছোট করতে চায়, ভেবে নিও তুমি তাদের চেয়ে অনেক উপরে আছো। কখনো কাউকে আপন ভেবে মনের কথা খুলে বলবেন না। কি জানেন তো, সেই মানুষটা আপনাকে আপনার কথা দিয়ে আঘাত করবে একটা সময়।